দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। প্রতিদিনের মতোই আজও একটি নির্ধারিত বিষয়ে কথা হবে। আজকের আলোচনার বিষয় হঠাৎ আলোচনা সমালোচনার কেন্দ্রে কেন্দ্রীয় ব্যাংক। এই বিষয় নিয়ে যে দুজন অতিথি আজ কথা বলবেন, চলুন তাদের সঙ্গে পরিচয় হওয়া যাক। আমার ডানে প্রথমেই আছেন বাংলাদেশ ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম মিঠু। এরপরে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আশরাফ আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই দুই অতিথির সঙ্গে আমাদের নির্ধারিত বিষয়ে কথা হবে, তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। স্বাধীনতা বিরোধী চক্র নিজেদের স্বার্থে দেশ ও জনগণকে ব্যবহার করতে চায় বলেছেন রাষ্ট্রপতি, তাদের প্রতিহত করার আহ্বান। ন্যায় বিচার পাওয়া বিচার প্রার্থীদের সাংবিধানিক অধিকার, কক্সবাজারে বলেছেন প্রধান বিচারপতি, সারা দেশে আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ হবে। আগামী বছর থেকে দেশের মোট হজযাত্রী 70% সরকারি ব্যবস্থাপনায় পাঠানোর পরিকল্পনা, তবে বাস্তবায়ন নিয়ে সংশয় সংশ্লিষ্টদের। দেশে গণতন্ত্র থাকায় সবাই সরকারের সমালোচনা করতে পারে বলেছেন ওবায়দুল কাদের, ক্ষমতায় থাকতে সরকার নতুন আইন করছে, অভিযোগ বিএনপি জোটের। এবং সার্ভারের ত্রুটির কারণে রাজধানীতে অনলাইনে জিডি করতে পারছে না কেউ, ভোগান্তিতে নাগরিকরা, পুলিশ সংস্কার করছে। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের আলোচনার অংশে। আমাদের দুজন অতিথির সঙ্গে পরিচয়ের পর্বটি এরই ভেতরেই শেষ হয়ে গেছে। এবার যাচ্ছি তাদের সঙ্গে আলোচনায়। যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, হঠাৎ আলোচনা সমালোচনার কেন্দ্রে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সম্প্রতি কিছু নীতিমালা এবং কিছু সিদ্ধান্তের কারণে আলোচনা সমালোচনা হচ্ছে। তার ভেতরে একটি হচ্ছে যে ডলারের বিনিময় মূল্য এবং ব্যাংক ঋণের সুদের হার, এটি বাজারের উপরে ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এটি নিয়ে পক্ষেও যেরকম মত আছে, বিপক্ষেও মত আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকে গণমাধ্যম কর্মীদের প্রবেশের ক্ষেত্রে কিছু কারণকারী আরোপ করা হয়েছে, সেই জায়গাটি নিয়েও সমালোচনা আছে। এই প্রসঙ্গটি নিয়ে আমরা আজ কথা বলবো। প্রথমেই যাচ্ছি আশরাফ আহমেদ আপনার কাছে। আপনারা একটি প্রতিনিধি দল নিয়ে, বিসিসিআই এর প্রতিনিধি দল সভাপতির নেতৃত্বে আপনারা অনেকেই গিয়েছিলেন, গভর্নরের সঙ্গে আপনাদের কথা হয়েছে এবং সেখানে আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরেছেন। তার ভেতরে আমরা যেগুলো জানতে পেরেছি তার একটি হচ্ছে যে আপনারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুরোধ জানিয়েছেন যে ঘন ঘন নীতির পরিবর্তন যেন না হয়। এটি আপনারা অনুরোধ জানিয়েছেন যে 14% বেশি যেন ঋণের সুদের হার না হয়, সেই বিষয়গুলো নিয়ে। তো কি কথা হলো এবং আপনারা মূলত কোন জায়গাগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে চাইছেন এবং উত্থাপন করেছেন, একটু শুনতে চাই আপনার কাছে। জি, আচ্ছা, প্রথমেই বলে রাখি, যেহেতু আমাদের ডেলিগেশনের লিডার ছিলেন আমাদের এফবিসিসিআই সভাপতি, উনি ওই প্রতিনিধি দলের পক্ষে আসলে উনি বক্তব্যটা দিবেন। আমি আপনাকে ইন জেনারেল বলতে পারি, দেখুন, বাংলাদেশ ব্যাংক শুধু না, বাংলাদেশ, আমরা আমাদের অর্থনীতি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা জানি যে যেই সমস্যাটা শুরু হয়েছিল বিশ্বব্যাপী, যেই সমস্যাটা শুরু হয়েছিল কোভিডের সময়, যে প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক আপনার সিস্টেমে অনেক টাকা পাম্প করার কারণে বিশ্বব্যাপী একটা মেজর মুদ্রাস্ফীতি দেখা দেয়। এটার ঢেউ কিন্তু আমাদেরও এসেছে। আপনি যদি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের ডেটাবেজই কিন্তু আছে, যে পাবলিশ ডেটাতেই দেখা যায় যে আমাদের মানি সাপ্লাই কোভিড সময়কালটাতে একটা বেশ বড় ধরনের উত্থান হয়েছে। আপনার মুদ্রাস্ফীতি, কোভিডের পরে মুদ্রাস্ফীতির প্রধান কারণ কিন্তু এটা। এরপরে যখন আপনার ইউক্রেন যুদ্ধ শুরু হয়, তখন কিন্তু এই সংকটটা আরও ঘনীভূত হয়। এবং এটা যদি শুধু আমাদের ঘটনা বিশ্বব্যাপী সবারই হয়েছে। আমাদের ক্ষেত্রে এটার আরেকটা ম্যানিফেস্টেশন যদি বলি আমি, যে দেখা যায় যে আপনার টাকার যে মূল্যমান অবমূল্যায়ন, এটা আসলে জরুরি হয়ে পড়ে। কারণ সেন্ট্রাল ব্যাংকের পক্ষে আসলে যদি অবমূল্যায়ন না করা হতো, টাকার দাম যদি না কমানো হতো, আমাদের রিজার্ভ মেনটেন করাটা সম্ভব হতো না। রিজার্ভ বেস, কারণ যেটা হয় যে যখন আপনার ডিমান্ড এবং সাপ্লাই একটা ইমব্যালেন্স হয়, আপনি যদি টাকার মানটাকে ধরে রাখতে চান, তাহলে সেন্ট্রাল ব্যাংকে তখন কিনতে হয়, ডলারটা কিনে ফেলতে হয় অথবা বিক্রি করতে হয়। তো আমাদের যেটা হয়েছে যে এই স্ট্র্যাটেজিতে আমরা টাকার মূল্য ধরে রাখতে গিয়ে আমরা রিজার্ভের একটা বড় চাঙ্ক লুজ করি। কিন্তু সাবসিকুয়েন্টলি যেটা হয়েছে, আপনি যদি দেখেন
যে আমরা যে স্টেপটাতে গিয়েছি যে আপনার মার্কেটের বাজারের উপরে না ছেড়ে দিয়ে আমরা কিন্তু একটা ম্যানেজ স্টেপে গিয়েছি। এখনও কিন্তু আমরা যে ক্রলিং পেগ বলছি এটাও কিন্তু এক ধরনের ম্যানেজ ফ্লোট, যেটাকে আমরা বলি যে এটা কিন্তু সম্পূর্ণ বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়নি, কিন্তু এটা বাজারের কাছাকাছি একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এটার ফলে যেটা হবে, টাকার অবমূল্যায়ন তো হতেই পারে, আবার টাকার মূল্যমান বেড়েও যেতে পারে। আমরা কিন্তু আমাদের গত 10-12 বছরের হিস্ট্রিতে দেখেছি যে টাকা একবার হঠাৎ করে ডলারের দাম বেড়ে গেল, তারপর আবার কিছুদিন পরে দেখা গেল যে ডলারের দাম আবার 2-3-4 টাকা পড়ে গেল, প্রায় 5%-এর মতন অ্যাপ্রিসিয়েশন হয়েছিল টাকা। এটাও কিন্তু আমরা দেখেছি। এটা যে অসম্ভব ব্যাপার তা না, হয়। বাজারের উপরে আপনি যদি সাথে যদি ফ্লেক্সিবল থাকেন তখন আপনার এই ধরনের দামের ওঠানামা হবেই, সেটাই স্বাভাবিক। বরঞ্চ ওঠানামা হতে না দেওয়াটা আমি মনে করি খুব মানে আপনাকে এইভাবে বলতে পারি যে ইটস এ ভেরি ডেঞ্জারাস স্ট্র্যাটেজি। কারণ আপনি যদি ফিক্স করে রাখতে চান, পার্মানেন্ট পেক করে রাখতে চান, তাহলে আপনার যে কাজগুলো করতে হয় সেটা আমাদের পক্ষে আসলে করাটা সম্ভব হবে না এবং উচিত হবে না। এর বাইরে যেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেটও যে আসলে বাজারের উপরে ছেড়ে দেওয়া হবে, এটা কিন্তু জানুয়ারি মাসে বাংলাদেশি মুদ্রানীতি প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক, সেখানেই আছে। ইনফ্যাক্ট বোথ আপনার সুদের হার এবং ডলারের দাম দুটোই যে বাজারে কাছাকাছি নিয়ে আসা হবে, এটা কিন্তু জানুয়ারি মাসের মুদ্রানীতিতে বলা আছে। এইটা করা উচিত কি উচিত না, এই ডিবেটটা আসলে খুব হেলদি একটা ডিবেট। বাট আমাকে যদি বলেন, আমি যেটা মনে করি যে দুটোই আসলে বাজারের কাছাকাছি থাকা উচিত। আচ্ছা, কারণ এটা না হলে আপনার অল্টারনেট যেটা, সেটা আসলে আমাদের মতো ইকোনমিতে, আমাদের সাইজের ইকোনমিতে আর সম্ভব না। মানে আপনি যদি দেখেন যে আমরা কিন্তু যে এখন কিন্তু যে খুব ছোট ইকোনমি তা কিন্তু না। আমরা কিন্তু কন্ট্রোল ইকোনমিতে, যদি সমস্ত সেন্ট্রাল ব্যাংক যদি ইকোনমির সব কিছু কন্ট্রোল করতে চায়, এটা আর সম্ভব হবে না। তো যেই কারণে আমি মনে করি যে এটা বাজার মেকানিজমের উপরে যদি কিছুটা ছেড়ে না দেওয়া হয়, তখন আসলে এটা সম্ভবপর হয় না। আবার উল্টো দিকে যদি দেখেন আপনি যে কতগুলো বিষয় আছে যে ইন্টারেস্ট রেট বাজারের উপরে ছেড়ে দিলেই কিন্তু বাজারও কিন্তু আসলে ডিটারমিন করে দেয় কোনটা সাস্টেনেবল। ইন্টারেস্ট রেট যদি খুব বেশি বেড়ে যায়, ধরা যাক আমার আজকে ব্যাংকের ঋণের হার হচ্ছে 12%, আমি এটা হয়তো বা 14% পর্যন্ত আমি সাস্টেন করতে পারবো, 14% পর্যন্ত আমি ঋণের সুদ দিতে পারবো। কিন্তু এটা যদি 20% হয়ে যায়, তখন যেটা হবে যে তখন আমি আসলে সুদ ফেরত দিতে পারবো না। তার মানে কি, আমার যে ঋণটা আছে সেটা আসলে কুঋণ হয়ে যাবে। তো ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যে কথাগুলো আমরা শুনেছি, সেখানে তারা যে বারবারই খুব জোর দিয়ে, এবং গভর্নর নিজেও বলেছেন যে এটা 14 এক্সিড করবে বলে তারা মনে করেন না। এটা আমি মনে করি জাস্টিফাইড কারণ আছে। মানে 14 এক্সিড করবে বলে মনে করে না, এটা কিন্তু একটা ভিউ। আচ্ছা, এবং আমাকে যদি জিজ্ঞেস করেন, এটা খুব রিজনেবল। 14-র উপরে যে, তার মানে যে এই না যে 14.5 কিংবা 14.25 কখনো হবে না। এটা 14 একটা মোটামুটি একটা রিজনেবল নাম্বার। আমাকে যদি অন্যভাবে যদি দেখেন আপনি, যে আপনার এই মুহূর্তে ব্যাংকিং সিস্টেমের টোটাল কস্ট অফ ডিপোজিট এটা 6-7% মতো। এটা কিন্তু আপনি যে হাইয়েস্ট যে এফডিআর ব্যাংকগুলো নিচ্ছে, সেটা কিন্তু একটা ব্যাংকের টোটাল লায়াবিলিটির একটা ক্ষুদ্র অংশ। আর এটার বাইরে কিন্তু একটা বড় অংশ থাকে, সেভিংস অ্যাকাউন্টের টাকা থাকে, একটা কারেন্ট অ্যাকাউন্টের টাকা থাকে, যেগুলো তো আসলে সুদের হার খুবই কম। যেই কারণে ওভারঅলে গিয়ে যখন আপনার 6-7% ডিপোজিট কস্ট অফ ফান্ড থাকে, তখন আসলে ইন্টারেস্ট রেট 14 ছাড়ানোর কোনো কারণ নেই। বরঞ্চ 14ও কিন্তু ইন্ডিকেট করে যে ব্যাংকিং সিস্টেমে মেজর ইনএফিসিয়েন্সি আছে। আচ্ছা, কিন্তু ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছ থেকে কিন্তু একথা বলা হচ্ছে যে, ধরে নেওয়া যাক যে এখন আমরা হয়তো 9% হারে হয়তো আমরা পে করছি, সেখানে 14% হারে যদি পে করতে হয়, তাহলে এখানে একটা বড় ধরনের জাম্প হবে, যে জাম্পটা হয়তো ব্যবসায়ীদের অনেকেই অ্যাবজর্ভ করতে পারবেন না, এরকম একটা মত আছে। এটা অ্যাবসলিউটলি রাইট। আপনি জুনিয়র যে মানে এটা আমি আপনি এগ্রি করি বা না করি, তাতে কিছু আসে যায় না। অর্থশাস্ত্রের গত 100 বছরের ইতিহাস বলে, আপনি ইন্টারেস্ট রেট বাড়ালে আপনার ডিফল্ট রেট বাড়বে। ডিফল্ট রেট বাড়া মানে কুঋণ বাড়বে, এটা বাড়বে, এটা কিছু করার নেই। আপনি চান বা না চান, এটা হবেই। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কি হওয়া উচিত ছিল সিদ্ধান্তের ক্ষেত্রে? না, দিনের শেষে বাংলাদেশ ব্যাংক, আমি আসলে মনে করি না যে সুদের হার কি হবে এটা বাংলাদেশ ব্যাংকের কখনো আসলে বেঁধে দেওয়া উচিত, সেটা ডিপোজিটেরই হোক কিংবা লোনেরই হোক।
এই মেকানিজমটা বাজারের উপরে ছেড়ে দিতেই হবে। হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংকের হাতে কিছু টুলস থাকা দরকার, যেখানে মার্কেট ফেল করে, মার্কেট মেকানিজম যখন ফেল করে তখন ইন্টারভেনশনের জন্য প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংকের বা হাতে যদি এক্সাজারেশন হয় কোথাও। কারেক্ট, মানে ধরুন যে মার্কেট মেকানিজমের আপনি আমরা যেটাকে বলি যে প্রাইস গাউজিং, একটা দেখা গেল যে আপনি একটা ব্যাংক, আমার এই মুহূর্তে আপনার কাছে যাওয়া ছাড়া কোনো উপায়ই নেই, আপনি আমাকে হঠাৎ করে এমন একটা প্রাইস বাড়িয়ে দিলেন যেটা আমি আসলে সাস্টেন করতে পারবো না। তখন আমি আসলে যেহেতু কিছু করতেও পারছি না, আমি আপনার লোনটা ফেরত দিয়ে যে আরেকটা ব্যাংকের কাছে যাব সেটাও যখন সম্ভব হচ্ছে না, তখন এই ধরনের প্রাইসিং সম্ভব। এটার জন্য রেগুলেশন করা দরকার। ইনফ্যাক্ট আমি মনে করি যে এই পার্টিকুলার এই যে ইউজারি প্রাইসিং কিংবা প্রেডেটরি প্রাইসিং, এইটার রেগুলেশন কিন্তু আমাদের তৈরি হয়নি, দরকার পড়েনি কখনো, বাট এটা হয়তো বা মার্কেট মেকানিজমের জন্য এটা একটা পার্ট। আচ্ছা, আপনার সঙ্গে কথা হবে, আবারও আসবো আপনার কাছে। যাচ্ছি নজরুল ইসলাম মিঠু আপনার কাছে। বাংলাদেশ ব্যাংকের আরেকটি পদক্ষেপের বিষয়ে কথা বলবো আপনার সঙ্গে। আপনিও জানেন একজন গণমাধ্যম কর্মী হিসেবে যে গণমাধ্যম কর্মীদের প্রবেশের ক্ষেত্রে এক ধরনের কড়াকড়ি সেখানে আরোপ করা হয়েছে, এবং এটি নিয়ে গণমাধ্যম কর্মীরা ক্ষুব্ধ। তারা তাদের প্রতিবাদ কর্মসূচি তারা পালন করেছেন, এবং এটি নিয়ে আলোচনা হয়েছে, আনুষ্ঠানিক আলোচনা হয়েছে, সভা হয়েছে, এবং এটিকে তারা মানছেন না। তার যুক্তিগুলো খুব পরিষ্কারভাবে তাদের জায়গা থেকে তারা বলছেন যে তারা মনে করছেন যে ধরনের বিধিনিষেধ আসলে সংবাদ প্রবাহের ক্ষেত্রে একটি বাধা দেওয়ার জন্যে, এবং তারা প্রশ্ন তুলেছেন যে আসলে সংবাদের কোন জায়গাটিকে, মানে সংবাদ প্রবাহের কোথায় বাধা দেওয়ার জন্য এটা করা হচ্ছে, কি উদ্দেশ্য, সেই প্রশ্নগুলি তারা তুলছে। এটা শুনবো আপনার কাছে। ধন্যবাদ। ধন্যবাদ দর্শকদেরকেও সঙ্গে থাকার জন্য। ইনফ্যাক্ট সেন্ট্রাল ব্যাংক কিন্তু অনেকগুলো বিষয় ইতিমধ্যেই আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আশরাফ ভাই যেরকমটি বলেছিলেন, ডলার ক্রাইসিস, ডলারের মূল্যমান নির্ধারণ, টাকার অবমূল্যায়ন, মূল্যস্ফীতি, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু গত কোভিড পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আমরা মোটামুটি একটা আলোচনার মধ্যেই ছিলাম, অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর মতো। কিন্তু এর সাথে সংযুক্ত হয়েছে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা, কড়াকড়ি না, একদম পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একটা প্র্যাকটিস তো ছিলই যে সাংবাদিকরা সেন্ট্রাল ব্যাংকে যেতে পারবেন, যেরকমটি তারা জাতীয় সংসদে যেতে পারেন। জাতীয় সংসদে অবশ্য অ্যাক্রিডিটেশন কার্ড যদি আপনি প্রদর্শন করেন তাহলে ইউ আর অ্যালাউড। সেম গোজ উইথ দ্য সেক্রেটারিয়েট। আমরা ধরে নিচ্ছি সেন্ট্রাল ব্যাংকটা খুব স্পর্শকাতর জায়গা। বাংলাদেশের ইকোনমিতে সেন্ট্রাল ব্যাংকের রেগুলেটরি যেই ফ্রেমওয়ার্কটা আছে, সেই ফ্রেমওয়ার্কের উপরে কি আমরা সাংবাদিক হিসাবে নিউজ তৈরি করব না? নিউজ তো আসলে খুঁজে বের করতে হয়। ইনফ্যাক্ট একজন ভালো সাংবাদিকের কাজ হচ্ছে নিউজটা খুঁজে বের করা। খুঁজে বের করার জন্য তাকে কিছু কন্ট্যাক্টে থাকতে হয় মানুষের সঙ্গে যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত। এবং আর্থিক খাতের বড় বড় চিত্রগুলো কিন্তু সাংবাদিকদের হাত দিয়ে মানুষের সামনে এসেছে, এবং সেটা আমরা দেখেওছি। কিন্তু সেইখানে হঠাৎ করে যখন কোনো নোটিশ ছাড়া, কোনো কথা ছাড়াই হঠাৎ একদিন আপনি বলে দিলেন যে না, আপনারা ঢুকতে পারবেন না, এটা খুবই দুঃখজনক। যেই সাংবাদিকরা এটা নিয়ে আন্দোলন করছেন, রাস্তায় সেমিনার করছেন, প্রেস কনফারেন্স করছেন, সভা করছেন, আমি তাদের দাবির সাথে সম্পূর্ণভাবে একমত। আর আমি মনে করি যে আমাদের আসলে সাংবাদিক হিসেবে দরকার হচ্ছে তথ্য। আমি ইনফরমেশন চাই। ইনফরমেশন আমাদেরকে যেটা ওয়েবসাইটে দেওয়া হয় সেটা কি এনাফ না। তথ্য পাওয়ার অধিকার কিন্তু প্রত্যেকটি মানুষের আছে, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন সাংবাদিকরা, কারণ তাদের মাধ্যমেই এই তথ্যের ডিসেমিনেশনটা হচ্ছে। সুতরাং আপনি যখনই সাংবাদিককে বাধাগ্রস্ত করবেন তখন কিন্তু গুজব ডালপালা ছড়াবে। আমরা 2015 সালের দিকে যখন আমাদের রিজার্ভ থেকে অর্থ চুরির ব্যাপারটি যখন এক্সপ্লোর হয়, আপনার মনে আছে নিশ্চয়ই, তখনও কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে সাংবাদিকদের প্রবেশে একটা কড়াকড়ি আরোপ করা হয়েছিল, এবং এই সময়ে এসে ওই কথাটা আবারও মনে পড়ছে। আমি সেই কথাটি বলতাম যে ইতিমধ্যে আমি ইন্ডিয়ান একটি পত্রিকায় দেখেছি যে তারা একটা রিপোর্ট করেছে যে বাংলাদেশ ব্যাংকে
ইয়েট অ্যানাদার হেজ। মানে আমরা নিশ্চিত না, মানে মনে পড়ছে যে এরকম কড়াকড়ি কখন হ্যাঁ, কখন হয়, মানে এগুলো একটু কিন্তু মনে করতে একটা গিয়ে এগুলো বিষয় আসে হচ্ছে মাথায়। কি, যদি আপনার ট্রান্সপারেন্সি থাকে, আপনি কি করছেন কি করছেন না, সেটা যদি জনগণের কাছে সুস্পষ্ট না থাকে, তখনই আসলে এই ধরনের বিধিনিষেধের বেড়াজালে আমাদেরকে আবদ্ধ করা হয়। আমি নিশ্চয়ই মনে করব, এবং আমি এটা দাবিও করব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে, যে তিনি যেন আসলে এই যে নিষেধাজ্ঞাটা জারি করেছেন সেটা যেন তুলে নেন। ইতিমধ্যে আপনি আরেকটি হ্যাঁ, জিনিস এই বিষয়ে বলেছিলেন। একজন ডেপুটি গভর্নর উনি বাংলাদেশ ব্যাংকের পক্ষ হ্যাঁ, থেকে কথা বলেছেন। তিনি আপনি বলছেন বলেছিলেন যে যে 3 জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া আছে যারা তথ্য দেবেন সাংবাদিকদের, সাংবাদিক তাদের কাছে যেতে পারেন, না হলে যারা আছেন ডেপুটি গভর্নর তিনি বলছেন যে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। কিন্তু একটা ফ্রেম কিন্তু রয়ে গেল। না না, সেইটাই একটা জিনিস হচ্ছে যে আমি আমার সাকসেসের কথা কিন্তু সবসময় আমি স্পোক্সম্যান হিসেবে বলবো আমার প্রতিষ্ঠানের। আমি যখন কোনো স্পোক্সম্যান বা পিআর এজেন্সিকে হায়ার করি, অথবা একটা মানুষকে ডেডিকেট করি যে ইউ উইল স্পোক অন বিহাফ অফ দিস অর্গানাইজেশন, তখন আমি কি কখনোই আমার নেগেটিভ বিষয়গুলোকে বলবো? বা তিনি কি তেমন বিশেষ কোনো তথ্য আসলে সাংবাদিককে দেবেন যা দিয়ে আসলে একটি বড় আমার কাছে অনুসন্ধানী প্রতিবেদন হওয়া সম্ভব? আমার কাছে এটা মনে হয় না সেটা হবে। কিন্তু একই সঙ্গে আমি আরও একটি বিষয় আমার সাংবাদিক বন্ধুদেরকে মনে করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে এরকম নিষেধাজ্ঞা কিন্তু যুগে যুগে কালে কালে আমরা অতিক্রম করে এসেছি। তার মানে কি সাংবাদিকতা থেমেছিল? ধরুন আমাদের এখন দেশে একটি তথ্য অধিকার আইন আছে। সেই আইন যখন ছিল না তখন সাংবাদিকতা ছিল না, তখন কি ইনভেস্টিগেটিভ জার্নালিজম ছিল না? ডেফিনেটলি ছিল। আমার কাছে মনে হচ্ছে যে এই যে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ, এটার কারণে আরও বেশি ইনভেস্টিগেটিভ রিপোর্ট হবে। এবং আই থিঙ্ক এই যারা ব্যাংক বিট কাভার করেন এবং সেন্ট্রাল ব্যাংক বিশেষ করে, তারা এটাকে অনেক বেশি সিরিয়াসলি নেবে। এবং গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংক অথরিটি যদি নিষেধাজ্ঞা, আমি মনে করি যে শুভবুদ্ধির উদয় হবে বলে, এবং তারা এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করে নেবে। ধন্যবাদ নজরুল ইসলাম মিঠু। একই বিষয়ে একটু জানতে চাইব আশরাফ আহমেদ, আপনার মতামতটা। আপনি যেহেতু বিজনেস কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন, হ্যাঁ, অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে বাধা বা এ ধরনের কিছু এক্সাম্পল যদি সামনে এসে দাঁড়ায়, আপনারা সেটাকে কীভাবে দেখেন? আমি একটু প্রথমে একটু নজরুল ভাই যেটা বললেন পিছনে বলি। দেখুন, তথ্য অধিকার আইন কিন্তু কোন অবস্থাতে আমাদের বাংলাদেশে কোনো এন্টিটি আসলে ব্রেক করার অথরিটি নেই। বাংলাদেশ ব্যাংক কিন্তু বলতে পারবে না যে আমি তথ্য অধিকার আইন মানি না। সো তথ্য অধিকার আইনে যেই অধিকার, জনগণের যে অধিকারটা প্রতিষ্ঠিত আছে যে আমরা যেসব তথ্য জানতে চাবো সেটা বাংলাদেশ ব্যাংকে জানাতেই হবে, এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ। সেকেন্ড জিনিস হচ্ছে যে কোনো পলিসি ইস্যু কিংবা যে কোনো স্ট্যাটিস্টিক্যাল ইস্যু যেখানে আপনার পারফরমেন্স রিপোর্টিং বা এই জিনিসগুলো আছে, এটা আমি মনে করি জনগণের জানার অধিকার আছে। একটা জায়গায় একটা জিনিস একটা ফিল্টার দরকার পড়ে, সেটা হচ্ছে দেখুন সেন্ট্রাল ব্যাংকের কাছে প্রচুর, মানে বাংলাদেশের প্রত্যেক গ্রাহকের কার অ্যাকাউন্টে কত টাকা আছে, কার কত টাকা ঋণ আছে, এই সমস্ত ডেটা হচ্ছে একদম বেসিক কোর ইনফরমেশন। এই বিষয়টা নিয়ে কারেক্ট। সো ওই ফিল্টারটা কিন্তু আপনাকে রাখতেই হবে। যে আমি আসলে মানে আমরা চাই না যে নজরুল ভাইয়ের অ্যাকাউন্টে কত টাকা আছে, কত টাকা ট্রানজাকশন হচ্ছে, এটা তো আমাদের জানার কোনো দরকার নেই। এইটা ব্যাংক হিসাবে কোনো ব্যাংক যদি এটা ডিসক্লোজ করে, সেক্ষেত্রে ব্যাংক কিন্তু তার ক্লায়েন্টের সাথে কনফিডেন্সিয়ালিটি যে এগ্রিমেন্ট যেটা আছে সেটা ব্রিচ করছে। একইভাবে সেন্ট্রাল ব্যাংকও যদি ওই ইনফরমেশনটা লিক করে, সেটাও কিন্তু এক ধরনের ব্রিচ। সো এগুলোর মানে ব্যাপারটা হচ্ছে যে আইনি অধিকার তো উপরে রাখতেই হবে। আমাদের একটু বিরতির একটু সময় হয়ে গেছে, ফিরছি আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে এখন একটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। আশাভাবে আপনার কথার মাঝখানে গিয়েছিলাম, একটু বিরতিতে ফিরছি আবার আপনার কাছে। প্রশ্ন এখন রাখছেন না, কথাটা শেষ হলে আবারও নতুন প্রশ্ন করব। আচ্ছা, অ্যাকচুয়ালি ওইটার জবাবটা শেষ দিয়েই দিয়েছিলাম যে
দেখুন, তথ্য অধিকার আইনে যে অধিকার সুপ্রতিষ্ঠিত আছে ওইটা ভায়োলেট করার অথরিটি আসলে কারো নেই। বাট একই সাথে এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে সেন্ট্রাল ব্যাংকে কিন্তু যেই ধরনের তথ্য ভাণ্ডার আছে, সেটা কিন্তু তার একটা বড় অংশ কিন্তু আপনার কনফিডেন্সিয়ালিটি রাখতেই হবে। সেটার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার ব্যাপারটা আছে, ওইটাও যেমন মেনটেন করতেই হবে। আমার যেটা আরেকটা জিনিস যেটা মনে হয় না, আমার মনে হয় না এই যে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হবে না এটা বলে কোনোদিন কোথাও আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদেরকে আটকানো গেছে। আমার মনে হয় না ওই পার্সপেক্টিভ থেকে যদি বলেন, এটার আসলে খুব বেশি কিছু আসবে যাবে না। এই বিষয়ে বোধহয় নজরুল ইসলাম আপনি একটু কিছু কথা বলতে চাইছিলেন। ইনফরমেশন যেগুলো লোক আমাদের কিন্তু এই ক্লাসিফাইড ইনফরমেশন যতক্ষণ না পর্যন্ত ডিক্লাসিফাইড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নীতিগতভাবে এই রিপোর্ট লিখতে পারছি না, এবং লেখাও হচ্ছে না। বাট ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ধরেন একটা রং অনেকগুলো রঙের তৈরি করে, এবং এই ধরেন একটা সেই ভুল সিদ্ধান্ত যদি থাকে অথবা কোনো ম্যাল প্র্যাকটিস থাকে, কোনো অন্য কোনো ইনফরমেশন থাকে যে ইনফরমেশনটা আসলে পাবলিকের জানা উচিত, কিন্তু সার্টেন কোয়ার্টার ডাজন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ দোজ থিংস, সেই ক্ষেত্রে তো সাংবাদিকের এই স্বাধীনতাটুকু খর্ব করা হয়েছে, এতে তো কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যেদিনটি আমরা পেরিয়ে এলাম সেদিনে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে মানে এইভাবে কেন্দ্রীয় ব্যাংকে পৃথিবীর অনেক দেশেই প্রবেশাধিকার নেই, এটি নিয়ে কেন কথা হচ্ছে, এরকম একটি বিষয় ওনার আমি পাল্টা প্রশ্ন আছে। খুব ভালো একটি প্রশ্ন তিনি করেছেন, আমি তাকে স্বাগত জানাই এই প্রশ্নটি করার জন্য মাননীয় সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয়কে। বিষয়টি হচ্ছে যে যেই সোসাইটিতে এই উদাহরণ দিয়েছেন তিনি, যে সোসাইটির কথা বলেছেন, সেন্ট্রাল ব্যাংকের কোন জায়গায় কোন দেশে ঢুকতে দেওয়া হয় না, সেটা হচ্ছে যেখানে প্র্যাকটিসটা খুব ভালো। ধরেন আমেরিকান ফেডারেল রিজার্ভ, ওইখানে আপনার ইনফরমেশন পেতে কোনো সমস্যা হচ্ছে না, মানে ওদের ওয়েবসাইটে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের উদাহরণ দিয়েছে। সেম গোজ উইথ ইন্ডিয়ান ইন্ডিয়ায় কিন্তু প্রচুর ইনফরমেশন তারা পাবলিক করে রাখে, মানে ইভেনচুয়ালি তারা হচ্ছে যে ওয়েবসাইটে দিয়ে রাখে। আমাদের কয়টা ইনফরমেশন আপনি ওয়েবসাইটে পান? আমি ধরেন কখনো কোনো ডেটা যখন আমার প্রয়োজন হয়, বাংলাদেশের ইকোনমি ডেটা, আমি একটা স্টোরি করার জন্য আমি একটা ডেটা খুঁজতে গিয়ে দেখি যে আমি সেই ডেটা পাই না, তো হোয়াট আই উইল ডু? আমার তো কারো না কারোর সাথে কথা বলতে হবে, এবং আপনি যখন কোনো মানুষের সাথে ফোনে কথা বলবেন এবং ফিজিক্যালি মানে কাছাকাছি এসে কথা বলবেন, এইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে নিশ্চয়ই। সো আপনাকে একটা জিনিস প্রথমে হচ্ছে, আমি একটা জিনিস, ইটস সেন্ট্রাল ব্যাংকের ইস্যু, ইকোনমিক ইস্যু ইজ ভেরি মানে ডিফিকাল্ট সাবজেক্ট। সো সেইখানে যদি আমি একটা জিনিস না বুঝে অর্ধেক বুঝে লিখি, সেটা ভালো হবে নাকি আমি আপনার সাথে যদি আপনি কনসার্ন পারসন আপনার সাথে কথা বলে আমি বুঝে লিখি, কোনটা ভালো হবে? ঠিক আছে, আমি ধরে নিলাম যে কোনো দেশেই এরকম আনফেটার্ড অ্যাক্সেস কিন্তু নাই, কিন্তু তাই বলে কি অ্যাক্সেস আসলেই নাই? তারা কি ইনফরমেশন পায় না? আমরা ইনফরমেশন প্রপার্টির মধ্যে থাকি বলে আমাদেরকে একটু বেশি খাটনি করতে হচ্ছে। আমি আশা করব যে মাননীয় মন্ত্রী যে কথাটি বলেছেন সেটি আমাদের সমাজে প্রযোজ্য হবে, যখন আমরা সব ধরনের ইনফরমেশন যতটুকু পাবলিকের জানা প্রয়োজন সেটাই ডিসক্লোজ করা হবে, তখন সাংবাদিকরা আর এই প্রশ্নগুলো করবে না। ধন্যবাদ নজরুল ইসলাম মিঠু। আশরাফ আহমেদ, ফিরছি আবার আপনার কাছে। আপনাদের প্রতিনিধি দলটি যখন বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন, গভর্নরের সঙ্গে যখন কথা বলেছিলেন, তখন আপনাদের একটা দাবি ছিল যে নীতি প্রণয়নের ক্ষেত্রে স্টেক হোল্ডারদের সঙ্গে যেন কনভারসেশনের একটা স্কোপ সবসময় রাখা হয়, ওই জায়গাটা একটু শুনতে চাই আপনার কাছে। আপনি দেখুন, একটা বিষয় আপনাকে বাংলাদেশে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পলিসি যখন ফর্ম করা হয়, এই প্রসেসটা আসলে আমাদের এখনও, আমাদের প্রসেস এবং প্র্যাকটিসগুলো আমাদের এখনও আসলে ঠিকমতো গড়ে ওঠেনি। কিছু কিছু জিনিস আমরা জানি যে আমাদের যদি পলিসি স্টেবিলিটি না থাকে আমরা কিন্তু সামনে এগোতে পারবো না। মানে আমাকে আজকে একটা ব্যবসার কোনো একটা, যদি যে কোনো ব্যবসাতেই
মোটামুটি আমাকে আগামী 3 মাসে কী হবে, 6 মাসে কী হবে, আগামী বছর কি হবে, তার 5 বছর পরে কি হবে, এই ধরনের একটা ভিশন সবসময় রাখতে হয়, একটা ক্যালকুলেশন সবসময় করতে হয়। এটার ভেরিয়েশন হতে পারে, কিন্তু পলিসি ডিরেকশন যদি আমরা না জানি তখন যেটা হয় যে আমাদের পক্ষে আসলে ওই প্রক্ষেপণটা করার সম্ভব হয় না, ওই প্রজেকশনটা করা সম্ভব হয় না। প্রজেকশনটা করা সম্ভব না হলে যেটা হয়, আমরা কিন্তু আমাদের অর্থনৈতিক অগ্রগতিকে একটা বড় ধরনের ঝুঁকির মুখে ফেলি। যেমন ধরেন, আমি যদি আজকে কোনো কিছু একটা ব্যবসা শুরু করি যেটা অ্যাজিউমস যে আমার আগামী 5 বছর ইন্টারেস্ট রেট লো থাকবে, এটা হয়তো বা রং, কিন্তু লো থাকবে না হাই হবে, কোনো একটা দিকে যাওয়ার কোনো একটা ইকোনমিক কোনো একটা ইন্ডিকেশনটার আমাকে ইউজ করতে পারতে হবে। সো এইটাই হচ্ছে পলিসি ডিরেকশন স্টেবিলিটি। এই স্টেবিলিটিটা আসলে আমাদের খুব খুব জরুরি। আমরা যেমন ধরেন মুদ্রানীতি আমাদের এখানে এই ধরনের স্টেবিলিটির ঘাটতি আছে। অ্যাবসলিউটলি। আপনি যেমন ধরুন, আমি এটা সবচেয়ে খারাপ উদাহরণ হচ্ছে আমরা যেভাবে ট্যাক্সেশন হিসাব করি। ট্যাক্সেশন আগামী বছর কি ট্যাক্স রেট কোন জিনিসের ট্যাক্স রেট কী হবে, আপনার মানে আপনার কাস্টমস ডিউটি কী হবে, ইনকাম ট্যাক্সের প্রভিশনস কী হবে, এটা কিন্তু আমাদের পক্ষে প্রজেক্ট করা সম্ভব না। আমরা এটা আগামী বছর কী হবে, এটা আগামী বছর যখন বাজেট ডিক্লেয়ার করা হবে তখন জানতে পারবো, কিংবা সময়টা যখন এনবিআর যদি তার মধ্যে কোনো সার্কুলার ইস্যু না করে তখন জানতে পারবো। তো এই যে ডিরেকশনাল ব্যাপারটা, এটা কিন্তু ব্যাপারটা এমন না যে এনবিআরের মাথায় এই জিনিসগুলো কাজ করে না। এনবিআর কিন্তু জানে, তাদের একটা মোটামুটি একটা ধারণা আছে যে কি কি হলে কি করবেন তারা। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু তাই। কিন্তু এই যে এই ধারণার যে পিছনে যে জিনিসগুলো কাজ করে, এইটা আসলে আমাদের ডিসক্লোজ করার অভ্যাস নেই। মানে আপনারা কি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ চাইছেন, নাকি যে সিদ্ধান্তগুলি নেওয়া হবে সেই বিষয়ে মানে কিছু তথ্য বা কিছু এই ধরনের কিছু শেয়ারিং? এটাকে আমরা যদি বলি যে ফরওয়ার্ড গাইডেন্স, আচ্ছা, কমিটমেন্ট না। বাংলাদেশ ব্যাংকে দুনিয়ার কোনো সেন্ট্রাল ব্যাংক আপনাকে বলবে না যে আমাকে আগামী বছর তার মুদ্রানীতি কী হবে, কিন্তু কিসের বেসিসে মুদ্রানীতি তারা ঠিক করবেন এই গাইডেন্সটা কিন্তু সবসময়ই আছে। ট্যাক্স পলিসি আগামী বছর কি হবে এই গাইডেন্সটা কিন্তু সবসময়ই থাকতে পারে। সো আমরা যেটা চাইবো সেটা হচ্ছে যে এই ধরনের একটা গাইডেন্স মেকানিজম, যে কোন দিকে পলিসি ডিরেকশন হবে, এটা যেন সবসময় থাকে এবং এটা রেগুলারলি আপডেট করতে হয়। এটা না থাকলে যেটা হয় যে ব্যবসায়ীদের পক্ষে আসলে ওই প্রক্ষেপণটা করাটা সম্ভব হয় না। প্রক্ষেপণ না করলে যেটা হবে, হয় আপনি বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করবেন অথবা অপরচুনিটি মিস করবেন। তো এই পার্সপেক্টিভে এটা আমরা যেমন সেন্ট্রাল ব্যাংকে আমরা সবসময় বলি যে সেন্ট্রাল ব্যাংক সরকারের সমস্ত অর্গানকেই আমরা বলি যে এই ধরনের পলিসি গাইডেন্স এটা সবসময় প্রয়োজন। অংশগ্রহণের ক্ষেত্রে অনেক কিছুতেই আসলে অংশগ্রহণের প্রয়োজন আছে, আবার অনেক কিছুই আসলে দুনিয়ার কোনো সেন্ট্রাল ব্যাংকই দুনিয়ার কারোর সাথে এগুলো নিয়ে আলাপও করে না। কিছু কিছু জায়গায় যেগুলোতে, যেমন ধরেন ব্যাংক অফ ইংল্যান্ডের, আমি যেটা জানি যে ওনাদের আইনেই বলে যে ইনফ্লেশন কন্ট্রোল 2% রাখার জন্য যা যা করা দরকার সেটা সেন্ট্রাল ব্যাংক করবে, এবং সেই ব্যাপারে তারা প্রধানমন্ত্রী কিংবা সরকার প্রধানের সাথে কথাও বলেন না। সো এই ধরনের মানে এক্সট্রিম এক্সাম্পল অফ সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স এটা আছে। আচ্ছা আচ্ছা, এটা একই বিষয়ে নজরুল ইসলাম মিঠু আপনার কাছ থেকে জানতে চাই যে যেটা চাইছে ব্যবসায়ী সম্প্রদায়, যে যেহেতু তারা স্টেক হোল্ডার এই সমস্ত ইস্যুগুলোতে, তারা চাইছে যে তাদের সঙ্গে এই বিষয়ে কথা হোক বা একটা শেয়ারিংস হোক। আশরাফ ভাই রাইটলি পয়েন্ট আউট করেছেন বিষয়টি। সেটি হচ্ছে যে প্রথমত হচ্ছে রেগুলেটরি অথরিটির একটা অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স আছে কিন্তু, এবং তারা যখন মনে করে তখন একটা সিদ্ধান্ত গ্রহণ করে, যে সিদ্ধান্তটা কিন্তু ইম্প্যাক্টটা ওয়াইডার স্কেলে হয়। যেমন এখন যেই সুদ হারের কথা বলা হচ্ছে, আপনি আরও 3 মাস আগের আর এখনকার সুদ হার যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু যারা ইনভেস্টমেন্ট করেছেন উনি কিন্তু 5 বছর হিসাব করে বা 10 বছরের হিসাব করে ইনভেস্টমেন্ট করেছেন, তো তার জায়গাটা কোথায় যায়, তার কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে। তো সেটাকে সে কীভাবে এই সুদ হারের জন্য বিসিসিআই প্রেসিডেন্ট অ্যাজ এক্সাম্পল উনি এরকম বলেছিলেন যে বড় গ্রুপগুলোর ক্ষেত্রে 300-400 কোটি টাকারও ক্ষয়ক্ষতির কারণ হয়ে ডেফিনেটলি হতে পারে। সেক্ষেত্রে কি আনএমপ্লয়মেন্ট তৈরি হতে পারে, কারণ উনি তো ব্যবসায়, উনি একটু আগেই বলেছেন যে ওনার ঋণ ব্যাড হয়ে যাওয়ার চান্স থাকতেছে।
সো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখনকার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা হচ্ছে একটা এমার্জেন্সি সিচুয়েশনের মতো। আপনার ডলার সংকট, তারপরে অন্যান্য সব বিষয় নিয়ে গ্লোবাল পরিস্থিতি বিবেচনা করে সেন্ট্রাল ব্যাংক একটা সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু ন্যাচারালি আমি মনে করি যে একটি সেন্ট্রাল ব্যাংকের অথরিটি হচ্ছে দীর্ঘমেয়াদে আমি আসলে কি করব সেরকম একটা গাইডলাইন থাকা প্রয়োজন আছে, যে আমার নীতি এরকম হতে পারে, যার পরিপ্রেক্ষিতে একজন ইনভেস্টর, একজন বিজনেসম্যান উনি সিদ্ধান্ত নিতে পারেন যে ওনার পলিসিটা কী হবে। সো এইটা ভাইস ভার্সা করতে হবে। আমি একটা সিদ্ধান্ত নিলাম, চাপিয়ে দিলাম ওনার উপরে, উনি বিপদে পড়লেন। উনি বিপদে পড়া মানে হচ্ছে যে আমাদের ইকোনমি বিপদে। খুব সহজ করে দেখলে যে আবহাওয়া বিভাগ যখন পূর্বাভাস দেয় তার ভিত্তিতে আমরা আমাদের চলাচল, গতি, এগুলো নিয়ে আমরা একটা ছাতি নিয়ে বের হবো নাকি এমনি বের হবো, বা আজকে বের হবো কিনা, বা বের হওয়ার ক্ষেত্রে আমার কস্টিং কি হয়। মানে হ্যাঁ, বাট আমি একটু এখানে একটু যে বলে দিই যে আবহাওয়া অফিস যখন আপনাকে বলে যে বৃষ্টি হবে কালকে, তারা কিন্তু একটা পার্সোনাল গ্যারান্টি দেন না যে বৃষ্টি হবেই। তারা ম্যাথমেটিক্যাল মডেলে বলেন যে হ্যাঁ, ম্যাথমেটিক্যাল মডেলে বলেন যে 90%, 80%, 75% প্রবাবিলিটি আছে। নাও হতে পারে, 25% তো হতেই পারে যে হবে না। ব্যাপারটা হচ্ছে যে তারা যখন এই ধরনের পূর্বাভাস দেন, পূর্বাভাসের কিন্তু কতগুলো একটা সায়েন্টিফিক বেসিস আছে, প্যারামিটার থাকে। আমাদের জন্য আসলে পলিসি, যে কোনো পলিসির জন্যই এই ধরনের একটা বেসিসের কাছাকাছি কিছু একটা তৈরি করাটা খুব জরুরি, কারণ এইটাই হচ্ছে আপনার পলিসি গাইডেন্স। তখন আমরা বলতে পারবো আচ্ছা ঠিক আছে, সেন্ট্রাল এই দিকে যদি ইনফ্লেশন যদি এই দিকে যায়, তাহলে ইন্টারেস্ট রেট এই দিকে যাওয়ার একটা 75% অথবা 80% প্রবাবিলিটি আছে। এইটাই আমি বলার চেষ্টা করছি যে এইটাই হচ্ছে আপনার পলিসি গাইডেন্স। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, আবারও কথা হবে আপনাদের সঙ্গে বিরতির পর। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আরেকটা বিরতি, ফিরবো কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এসে গেছি অনুষ্ঠানের শেষ পর্বে। সংক্ষেপে আলোচনা শেষের দিকে আমরা যাব। আশরাফ আহমেদ, আপনার কাছে আসছি। বাংলাদেশ ব্যাংকের কিছু নীতিমালা, কিছু সিদ্ধান্ত যেগুলি নিয়ে আমরা এখন কথা বললাম, এর বাইরে বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো নীতিমালা নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে, বা সাম্প্রতিক কোনো সিদ্ধান্ত নিয়ে যদি আপনার কিছু বলার থাকে বিজনেস কমিউনিটির একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে, সেটা এখন একটু শুনতে চাই। দেখুন, প্রথম জিনিস হচ্ছে যে আমরা একটা মোটামুটি অর্থনীতির একটা অস্থিতিশীল সময় পার করছি। আমাদের বহু বছর ধরে যেটা আমাদের সবচেয়ে বড় শক্তির একটা জায়গা ছিল, যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, সেটা এই গত 2 বছর ধরে একটু চ্যালেঞ্জের মুখোমুখি আছে। এটার অরিজিন বাইরে, কিন্তু আমার মনে হয় যে আমাদের দরকার যত দ্রুত সম্ভব আবার একটা স্টেবল ম্যাক্রো ইকোনমিক সিনারিওতে ফেরত যাওয়া। সেটা করতে গেলে আপনি মার্কেটকে ইগনোর করতে পারবেন না, মার্কেট ফোর্সেসকে ব্যবহার করেই আপনাকে সেই স্টেবিলিটি ফেরত নিয়ে আসতে হবে। একই সাথে আরেকটা জিনিস আমি বলি, যেটা দেখুন, আমরা কিন্তু পলিসি হোল্ডারদেরকেও, মানে পলিসি মেকারদেরকেও কিছুটা মিসগাইড করি, যে ইনফ্লেশন গত বছর ধরেন আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছিল। এই বছর আমি আসলে মনে করি যে ইনফ্লেশনের থেকেও বড় সমস্যা হবে যদি আমরা গত অক্টোবর ডিসেম্বর কোয়ার্টারে আমরা যেটা দেখছি, যে ম্যানুফ্যাকচারিং গ্রোথ কিন্তু খুব ড্রাস্টিক্যালি কমে আসছে। এই ট্রেন্ডটা যদি কন্টিনিউ করে, তাহলে কিন্তু অর্থনীতিতে একটা মন্দাভাবের রিস্ক ক্রিয়েটেড হবে। কমে যাওয়ার কারণটা আপনার কি মনে হয়? কারণটা একদম অবভিয়াসলি যেটা বলতে পারি, যে ব্যাংকিং লিকুইডিটি ক্রাইসিস। আপনি যেহেতু আপনার এখানে যেমন ধরেন ডলার লিকুইডিটি থেকে যেটা হয়েছে, আমাদের একটা টাকা লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছে, এবং ডিভ্যালুয়েশনের ফলে যেটা হয়েছে, কালকে এক ভদ্রলোক বলছিলেন যে ওনার লিমিট ছিল $50 মিলিয়ন, কিন্তু লিমিটটা তো ছিল টাকায়, 500 কোটি টাকা ছিল ওখানে, ওই টাকায় তো এখন আসলে $37 মিলিয়ন হয়। এখন তো আর $50 মিলিয়ন হয় না। তার মানে কি হচ্ছে, যে উনি এখন আসলে $37 মিলিয়ন ইকুইভ্যালেন্ট, উইচ ইজ রাফলি 30% লোয়ার, প্রসেস করতে পারবেন ওই ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে। সো তখন কি হয়, যে আপনার প্রোডাক্টিভ ক্যাপাসিটি তো কমে আসে। তো এই রকম অনেকগুলো কারণে আমাদের কিন্তু বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সাইডে বড় ধরনের একটা চাপ ক্রিয়েটেড হয়েছে গত বছরের শেষ থেকে শুরু করে। এই চাপটা কিন্তু এই বছর ক্রমাগত বাড়ছে। আপনি যদি আমাদের জন্য আসলে এটা তো একটা ব্যালেন্সিং অ্যাক্ট,
যে আপনার ইনফ্লেশন কতখানি কন্টেইন করবেন আর গ্রোথ কতখানি স্যাক্রিফাইস করবেন। গ্রোথ যদি নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু আপনার অর্থনীতির যে মূল শক্তির জায়গা যেগুলো, যে প্রোডাক্টিভ ক্যাপাসিটি, সেখানে কিন্তু আপনার ড্যামেজ হয়, তখন আপনার একটা রিসেশন রিস্ক তৈরি হয়। আমি মনে করি যে এই জিনিসটা যখন আমরা ইনফ্লেশন নিয়ে কথা বলি, মুদ্রাস্ফীতি নিয়ে যখনই কথা বলি, তখন কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে যদি এই প্রসেসগুলো, এই পলিসি মেজার্সগুলো ওভারশুট করে, তখন কিন্তু আমাদের জন্য আরও বড় ডেঞ্জার ক্রিয়েট হবে। আরেকটা বিষয় নিয়ে বোধহয় আপনাদের দিক থেকে একটু প্রশ্ন আছে বা আপত্তি আছে, সেটা হচ্ছে যে বিশেষায়িত অঞ্চল বা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে বড় ধরনের ঋণ দেওয়ার ক্ষেত্রে বোধহয় একটা বার্ডেন দেওয়া হয়েছে, সেটা নিয়েও আপনাদের দিক থেকে বোধহয় আপত্তি আছে। ওইখানে আপত্তির কারণটা অন্যখানে। আপত্তির কারণটা হচ্ছে যে অর্থনৈতিক অঞ্চলগুলো কিন্তু এখনো চালু হয়নি। যে আমি কিন্তু চাইলেই আজকে গিয়ে আপনার এই যেমন ধরেন মিরেশ্বরের অর্থনৈতিক অঞ্চলে কালকে কিন্তু প্রোডাকশন চালু করতে পারবো না। ডেভেলপিং কন্ডিশনে আছে। কারেক্ট। সো যতক্ষণ না ওটা হচ্ছে, ওই অপশনটা অ্যাভেলেবেল হচ্ছে, ততক্ষণ আমরা কি করব? আমরা কিন্তু ওই অর্থনৈতিক অঞ্চল চালু হবে এটার জন্য যদি 3 বছর বসে থাকি, আগামী 3 বছর কিন্তু তাহলে ইকোনমি ডিগ্রোথ হবে। আমরা কিন্তু একদিনও বসে থাকার অবস্থায় নেই। আবার এখানে আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে আপনি যদি বলেন যে এখন থেকে দেওয়া হবে না, তাহলে যেই ইনভেস্টমেন্টগুলো মাঝ পর্যায়ে আছে সেগুলোর কি হবে? আচ্ছা, আসলে আমরা একটু এবার যাচ্ছি নজরুল ইসলাম মিঠুর কাছে, যে বিষয় নিয়ে একটু কথা হচ্ছিল সেই জায়গাগুলো থেকে একটু আপনার মতগুলিও শুনতে চাই। ধন্যবাদ। আমি একটু আগেই আশরাফের সাথে শেয়ার করতেছিলাম অফলাইনে যখন ছিলাম, যে গতকালকে আমি একটি IMF এর রিপোর্ট দেখছিলাম, অ্যাসেসমেন্ট রিপোর্ট। এই এখন যে মন্দা ভাবটা বিশ্বব্যাপী শুরু হয়েছিল, started with COVID-19 pandemic and then aggravated by the war in Ukraine এবং সেটা এখনও অব্যাহত আছে এবং নতুন নতুন জায়গাগুলোতে কিন্তু আনরেস্ট সিচুয়েশন তৈরি হচ্ছে। সো একটা হচ্ছে যে এই আনরেস্ট সিচুয়েশন যদি আরও বাড়তে থাকে, তাহলে আমাদের রেসপাইট কিন্তু খুব বেশি নাই। যদি না গ্লোবালি, মানে প্রত্যেকটা এখন কি একটা লোকাল ইনফরমেশন একটা গ্লোবাল ইম্প্যাক্ট আছে, আবার গ্লোবাল অ্যাক্টিভিটিসের লোকাল ইম্প্যাক্ট আছে, এবং আমরা আসলে সেই ইম্প্যাক্টের মধ্যেই আছি। আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মন্দাভাবের যেই ওয়েবটা কিন্তু ফেল্ড হয়েছে একটু পরে এসে। শ্রীলঙ্কায় যখন আপনার ধরেন তেলের ক্রাইসিস চলছে, ব্যাপক রিজার্ভ নাই, তেল রেশন করতে হচ্ছে, তখন কিন্তু বাংলাদেশ নিয়ে আমার কলিগরা কিন্তু ওই রকমই চিন্তা করছে যে বাংলাদেশে তাহলে কী অবস্থা। ইভেনচুয়ালি আমাকে জিজ্ঞাসা করছে যে বাংলাদেশের অবস্থা কি শ্রীলঙ্কার মতো কিনা, শ্রীলঙ্কার মতো হবে কিনা, যখন আমাদের এখানে ইলেকট্রিসিটি না থাকার পরে মিছিল বিক্ষোভ ইত্যাদিতে হয়েছে, সংঘর্ষ হয়েছে। এই রিপোর্টগুলো যখন গেছে তখন কিন্তু তারা কম্পেয়ার করার কথা চেষ্টা করেছে যে ওয়েদার বাংলাদেশ আর শ্রীলঙ্কা একই রকম অবস্থায় আছে কিনা। তো ফরচুনেটলি বাংলাদেশের ওই জায়গাগুলোতে কিন্তু একটা, ওই সময় তো বাংলাদেশ ফিনান্সিয়াল হেল্প নিয়ে পাশে দাঁড়িয়েছে, এই ইনফরমেশনগুলো নিশ্চয়ই তাদের, আমি বলছি সেটা আরও পরে এসছে। কিন্তু বাংলাদেশের যে স্ট্রেংথের জায়গাটা হচ্ছে বাংলাদেশের একটা বড় অংশ মানুষ বিদেশে থাকে, এবং রিজার্ভের ক্রাইসিসের ক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা অনেকখানি রিকভার হয়ে যায়, এবং সেই কারণেই বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার মতো হবে না। আর IMF-এর যে প্রেডিকশনগুলো দেখছি, ওনারা বলার চেষ্টা করছে যে এখন ইভেনচুয়ালি গ্রাজুয়ালি এটাকে রিকভারিংয়ের দিকে যাচ্ছে। তো আমরা হোপফুল হই, কিন্তু বাংলাদেশে যেহেতু ওয়েবটা এসে অনেক পরে লেগেছে, আমার মনে হয় এটার জন্য আমাদেরকে আরও কিছুদিন ভুগতে হবে, এবং এখানে সতর্কতার কোনো বিকল্প নেই। সতর্কতা, আপনার কি মনে হয় না যে কিছু সতর্কতামূলক পদক্ষেপ আমরা, যেমন ADP যে ফিগার, সেখানে আমরা দেখতে পাচ্ছি সতর্কতার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যেমন ধরেন NEC মিটিং এ প্রাইম মিনিস্টার যে গাইডলাইন দেওয়া, সেখানে সতর্কতামূলক কিছু জায়গা আমরা দেখেছি, নিশ্চয়ই আছে সতর্কতার জায়গা, এবং সেগুলো ডেফিনেটলি আমাদেরকে মাথায় নিয়েই সবাইকে চলতে হবে। এবং শুধুমাত্র একটা পার্টিকুলার মানুষ অথবা প্রতিষ্ঠান অথবা সরকারের উপরে
দোষ চাপালে আসলে হবে না। বিষয়টাকে একদম গ্লোবাল পার্সপেক্টিভ থেকে ভিন্ন ভিন্ন প্রিজমে দেখতে হবে। আপনার আর একটা জিনিস আমি একটু বলে রাখি, প্লিজ। আমি একদম শেষে আবারও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে বলবো, সাংবাদিকদের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা একদম নিঃশর্তভাবে উঠিয়ে ফেলতে হবে। নজরুল ইসলাম মিঠু এবং আশরাফ আহমেদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকের এই আলোচনা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের সঙ্গে এই আলোচনায় থাকবার জন্য। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।